মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠেছে। কয়েক দশকের চাপা উত্তেজনা একটা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। কিভাবে পরিস্থিতি এতটা জটিল হলো, চলুন সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ঘটনার দিনটা ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। প্রায় ৪৭ বছর ধরে, মানে সে ১৯৭৯ সাল থেকে চলে আসা একটা চাপা উত্তেজনা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল আর পুরো অঞ্চলকে ঠেলে দিল এক চরম অনিশ্চয়তার দিকে। আর এই বিরাট সংঘাতের মূলে ছিল একটাই ঘটনা, যা আসলে সবকিছুকে নাড়িয়ে দেয়। সেটা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হন। এই একটা ঘটনাই পুরো পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে পাল্টে দেয়। তো চলুন প্রথমে দেখি এই সংঘাতটা ঠিক কিভাবে শুরু হলো। এর প্রথম পর্যায়টা ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একটা সমন্বিত আক্রমণ, যা কিন্তু এই অঞ্চলের সব হিসাব নিকাশই পুরোপুরি বদলে দিয়েছিল। এই যৌথ অভিযানের লক্ষ্যগুলো কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল। টার্গেট করা হয়েছিল একদম তেহরানের প্রাণকেন্দ্রে থাকা ইরানের নিরাপত্তা আর সামরিক স্থাপনাগুলোকে। যেমন ধরুন গোয়েন্দা মন্ত্রণালয় বা বাসিদ সদর দপ্তর, যেগুলো আসলে ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এত বড় আর বিধ্বংসী একটা আক্রমণের পর ইরান কি করল? তারা কি চুপ করে বসেছিল? একদমই না। চলুন দেখি তাদের জবাবটা কতটা দ্রুত আর ব্যাপক ছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, ইরানের পাল্টা হামলা আসতে সময় লেগেছিল মাত্র ৪ ঘণ্টা। এই ব্যাপারটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে তেহরান এমন একটা পরিস্থিতির জন্যে আগে থেকেই তৈরি ছিল, আর তাদের পাল্টা আঘাতগুলোও ছিল খুব গোছানো। ইরান কিন্তু এই লড়াইটাকে শুধু নিজেদের সীমান্তের মধ্যে আটকে রাখেনি। তারা চেয়েছিল পুরো মধ্যপ্রাচ্যেই এটা ছড়িয়ে পড়ুক। তাদের কৌশলটা ছিল বেশ পরিষ্কার, উপসাগরীয় মিত্র দেশগুলোর উপর হামলা করা। যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনসুলেট বা কাতারে মার্কিন সামরিক ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করে যুক্তরাষ্ট্রকে বহুমুখী চাপে ফেলা। তো এই যে একের পর এক হামলা আর পাল্টা হামলা হলো, এর ফলে আসলে ক্ষতিটা কেমন হলো? মানে সামরিক দিক থেকেই বা কি ক্ষতি হলো, আর সাধারণ মানুষেরই বা কি হলো? এই হিসাবটা বোঝা কিন্তু খুব জরুরি। উন্মুক্ত সোর্স থেকে পাওয়া গোয়েন্দা তথ্য যা বলছে, তাতে প্রথম কয়েকদিনের ক্ষয়ক্ষতির চিত্রটা বেশ একপেশে। একদিকে দেখুন, ইরান হারিয়েছে তার ৫০০র বেশি ব্যালিস্টিক মিসাইল, ২৪টা যুদ্ধবিমান, এমনকি S-400-এর মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আর অন্যদিকে ইসরায়েলের মাত্র একটা ড্রোন হারানোর খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত লেগেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর ওপর, মানে যেটা তাদের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি। বলা হচ্ছে প্রাথমিক আঘাতেই তাদের ৫,০০০-এরও বেশি সৈন্য আর অফিসার নিহত হয়েছেন। তবে এই সংঘাতে মূল্য কিন্তু এক পক্ষকে দিতে হয়নি। ইরানের ড্রোন হামলায় আমেরিকান সৈন্যরাও হতাহত হয়েছেন। ১ মার্চের মধ্যে অন্তত ৬ জন মার্কিন সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা এটাই দেখাচ্ছে যে এই লড়াইয়ে সব পক্ষই কিন্তু ক্ষতির শিকার। এই লড়াইয়ের আঁচ কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। এর ঢেউ গিয়ে লেগেছে সারা বিশ্বে, আর তাও প্রায় সঙ্গে সঙ্গেই। বলতে গেলে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভাবুন তো একবার, মধ্যপ্রাচ্যের আকাশসীমা হঠাৎ করে নো ফ্লাই জোন হয়ে গেল। মানে ওখান দিয়ে কোনো বিমান চলাচল করতে পারবে না। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে একটা ভয়ঙ্কর সংকট তৈরি হয়। শুধু একটা দিন, রবিবারে ৩,০০০-এরও বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। আর এই চরম বিশৃঙ্খলার মধ্যেই কিন্তু একটা অদ্ভুত চিত্রও দেখা গেল। একদিকে হাজার হাজার সাধারণ মানুষ বিমানবন্দরে আটকা পড়ে আছেন, অন্যদিকে যাদের টাকা আছে সেই ধনী ব্যক্তিরা আকাশ ছোঁয়া দামে প্রাইভেট জেট ভাড়া করে ঠিকই বেরিয়ে যাচ্ছেন। আর এই বিশৃঙ্খলার প্রভাব সরাসরি পড়ল বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের দাম যেন রকেটের গতিতে বাড়তে শুরু করল, আর অন্যদিকে ভ্রমণ আর বিমান সংস্থাগুলোর শেয়ারের বাজারে ধস নামল। এই পুরো পরিস্থিতিটা এখন আমাদের কয়েকটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। যেমন, এই সংঘাতের ভবিষ্যৎ কি? এই অঞ্চলের কপালেই বা কি লেখা আছে? অনেক বিশেষজ্ঞই কিন্তু প্রশ্ন তুলছেন যে শুধু বিমান হামলা দিয়ে কি আসলেই সরকার পতন ঘটানো সম্ভব? যেমন চ্যাথম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স বলছেন, আপনি আকাশ থেকে সরকার পরিবর্তন করতে পারবেন না। আয়াতুল্লাহ একটা নৃশংস শাসনের প্রধান চরিত্র ছিলেন ঠিকই, কিন্তু
তিনি তো একমাত্র চরিত্র ছিলেন না, মানে মূল নেতাকে সরিয়ে দিলেই যে পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে এমনটা নাও হতে পারে। কিন্তু ইরানের দিক থেকে দেখলে ছবিটা পুরো অন্যরকম। তাদের জন্য এটা কোনো ছোটখাটো সংঘাত নয়, এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যেমনটা ডক্টর সানাম বাকিল বলছেন, তেহরানের জন্য এই যুদ্ধটা হলো তাদের শাসন ব্যবস্থা বাঁচানোর লড়াই। আর তাই এটা যে খুব তাড়াতাড়ি শেষ হবে এমন সম্ভাবনাও কম। তাহলে এখন প্রশ্নটা হলো, পুরনো সব হিসাব নিকাশ যখন ভেঙে চুরমার, তখন সামনে কি অপেক্ষা করছে? এই সংঘাত কি আরও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাবে, নাকি আমরা কোনো একটা দেশের পতন দেখব, অথবা এমন কিছু ঘটতে চলেছে যা আমরা হয়তো এখন কল্পনাও করতে পারছি না? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।